2024-এর গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশের নির্বাচন, যা বিশ্বে জেনজি ড্রিভেন প্রথম নির্বাচন হিসেবেও বিবেচিত হচ্ছে। বহু বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, এসবই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সৌন্দর্য। সেই নির্বাচনের ফলাফল গণনা হচ্ছে। সবশেষ খবর জানাতে চলছে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ ইলেকশন। এই মুহূর্তে সঙ্গে আছি আমি আহমেদ রেজা। দর্শক, চলছে বাংলাদেশ ইলেকশন, পুরো দিন জুড়েই চলছে আমাদের এই আয়োজন, অর্থাৎ নির্বাচন ঘিরে বিশেষ আয়োজন। এবং বিশেষ এই আয়োজন থেকে আপনারা নির্বাচনের সবশেষ তথ্যগুলো যেমন পেয়েছেন, এখন পাচ্ছেন ফলাফল জানতে আমাদের সাথেই থাকুন। তবে বাংলাদেশ ইলেকশনের এই আয়োজনে এখন যুক্ত রয়েছেন বেশ কিছু অতিথি, যাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী। স্বাগত আপনাকে আমাদের বাংলাদেশ ইলেকশনের এই আয়োজনে। রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, স্বাগত জানাচ্ছি আপনাকে। দর্শক, আমাদের সাথে রয়েছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাসদ। একই সাথে রয়েছেন সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, এনসিপি। স্বাগত আপনাকে আমাদের বাংলাদেশের ইলেকশনের এই আয়োজনে। আমাদের সাথে যুক্ত রয়েছেন তৌহিদুল ইসলাম রাসো, রিসার্চ অফিসার, ডিজমিস ল্যাব। স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে। এবং একই সাথে রয়েছেন ডক্টর শিব্বির আহমদ, সহকারী অধ্যাপক, নর্থ সাউথ ইউনিভার্সিটি। স্বাগত আপনাকে। আমরা জানাচ্ছিলাম ফলাফল, তবে আপনাদের সাথেই যে অতিথিরা রয়েছেন তারা আসলে তাদের বক্তব্যের মাধ্যমে ফলাফলের বিশ্লেষণটা একটু জেনে নিতে চাই। মাসুদ কামাল, আপনাকে দিয়ে আমি শুরুটা করতে চাই। ফলাফল দেখে কি মনে হচ্ছে, আসলে কেমন দেখছেন এখন পর্যন্ত যে ফলাফল রয়েছে, সেইটির বিশ্লেষণ বা মূল্যায়ন আপনি কেমনভাবে করবেন? মানে এখন পর্যন্ত যতটুকু ফলাফল আমি দেখেছি আমার মতো করে, আপনাদের সর্বশেষ কি ফলাফল আমি জানি না, ওটা কি একটু বলা যাবে? সর্বশেষ কি পেয়েছেন আপনারা? জি, আমাদের ফলাফলে সবশেষ অবস্থার যেটি রয়েছে সেটি যদি আমরা একটু দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে 77টি আসনের ফলাফল। আমরা এখন পর্যন্ত 78টি আসনে বিএনপি জয়লাভ করেছে এবং জামায়াত হচ্ছে 23 আসনে জয়লাভ করেছে এবং অন্যান্য আসনে একটি। আমাদের এই অবস্থা এখন পর্যন্ত বিএনপি 78টি আসনে জয়লাভ করেছে, জামাত 23 এবং স্বতন্ত্র হচ্ছে 1। জি, না, এটা হয়তো এই ধারাটাই থাকবে আমার যেটা ধারণা। আমি নিজেও আগে একটা প্রিডিক্ট করেছিলাম যে হয়তো বিএনপি জামাত জোট যেটা আছে এটা 70-80টা পাবে আর কি, এটা আমার ধারণা ছিল। আর বিএনপিকে আমার ধারণা ছিল যে 170 থেকে 180টা পাবে। আর বিদ্রোহী বিএনপি অথবা স্বতন্ত্র অথবা অন্যান্য দল, বাকিগুলো পাবে হয়তো 40-50টা পাবে। তো এখন যতটুকু দেখছি যে আমার ধারণা মোটামুটি ভুলই ছিল, কারণ আমি বিদ্রোহীদের অনেকগুলো আসন দিয়েছিলাম স্বতন্ত্রকে, এটা তারা বোধহয় পাচ্ছে না, আমার যেটা মনে হচ্ছে আর কি। ভুল করাটাই স্বাভাবিক, ভুল তো হয়েছে আমার। অনেকের হয়তো নানা রকম ভুল হয়েছে, অনেকে আবার জামাত জোটকে আরও বেশি দিয়েছিল, তারাও আরেক ধরনের ভুল করেছে। ভুলের মধ্যে এক ধরনের আনন্দও কিন্তু আছে, তাই না? তো তবে আমি এটা আগেও বলেছিলাম, এখনও বলি, জামাত প্রচুর ভোট পাবে। জামাত মানে জামাত জোট আর কি, প্রচুর ভোট পাবে। আসন কয়টা পেলো সেটা হচ্ছে, আমি মনে করি ভোট পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। ভোট মানে সারা দেশের মানুষের মধ্যে তাদের একটা অবস্থান আছে, এবং তাদের এই অবস্থানটা হয় তারা অর্জন করেছে অথবা অপরকে বিসর্জন দিয়েছে, তারা কুড়িয়ে নিয়েছে। এটা আপনি যেভাবেই ধরেন না কেন, আমি ওই দ্বিতীয় ধারার পক্ষপাতী আর কি, যে অপরকে বিসর্জন দিয়েছে, ওরা কেবল কুড়িয়ে নিয়েছে, আর কিছু করেনি। এটা আমার বিবেচনা একদিক দিয়ে ভালো। আমার আরেকটা ব্যাখ্যা হলো কি, এই ধরনের সংসদীয় গণতন্ত্রে সরকারি দল যত শক্তিশালী হয়, গণতন্ত্র তত দুর্বল হয়। আচ্ছা। এবং বিরোধী পক্ষ যত শক্তিশালী হয়, গণতন্ত্র ততটা সবল হয়। সেই বিবেচনায় আমার ধারণা আমরা আগামীতে একটা তুলনামূলকভাবে ভালো গণতান্ত্রিক পরিবেশ পেতে যাচ্ছি। তুলনামূলকভাবে ভালো গণতান্ত্রিক পরিবেশ পেতে যাচ্ছি এবং মানে তুলনামূলক বলতে বুঝিয়েছি আমি যে আমাদের ইমিডিয়েট পাস্টে যে সংসদীয় সরকারগুলি ছিল, যারা নিজেদেরকে সংসদীয় বলে দাবি করত, তারা যেটা চালাতো সেই তুলনায়, এবং তারা তো অনেক দিন চালিয়েছিল, ওতে হয়তো আমরা অনেকে ওই দুর্ভোগে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, সেই তুলনায় একটু বেটার। কিন্তু আমি তারপরেও বলবো যে এই নির্বাচনটা নিয়ে আমার অন্য একটা আমার মূল্যায়ন আছে, ওটা প্রসঙ্গ যদি পরে আসে তখন আমরা প্রসঙ্গতে আসবো। এবং অর্জন বিসর্জনের যে ব্যাখ্যাটি আমরা শুনছিলাম, সেই ব্যাখ্যা থেকে রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আমি একটু যেতে চাই। নিশ্চয়ই আপনার একটা স্পেকুলেশন ছিল, একটা ধারণা হয়তো আপনারও ছিল, ফলাফল দেখে কি মনে হচ্ছে, এমন কি হবার কথা ছিল কিনা?
ধন্যবাদ। এবারে নির্বাচনটা ঠিক পুরোপুরি স্পেকুলেটিভ ক্যালকুলেশন বলি বা স্পেকুলেশন বলি, তার মধ্যেও একটা বড় বিষয় ছিল যে সম্ভবত আমাদের যা ধারণা তার বিপরীত ফলাফলও হতে পারে। জি। কারণ আমাদের মানে শব্দ ভাণ্ডারে নতুন একটা শব্দ যুক্ত হয়েছে তো এখন, মেটিকুলাস ডিজাইন। জি। তো বলা যায় না এটা মেটিকুলাস ডিজাইনের অন্য কোনো আমরা এক্সপ্রেশন দেখব কিনা, এবং যেটা নিয়ে নানা ধরনের কথাবার্তা ছিল যে কাকে কাকে পাশ করিয়ে আনা হতে পারে, কাকে কাকে ফেল করানো হতে পারে, তারও কোনো ডিজাইন আছে কি না। তো সব চাইতে বড় সংখ্যা ছিল দুঃখিত, সবচেয়ে বড় সংখ্যা ছিল নির্বাচনটা হবে কিনা। জি। তফসিল ঘোষণা করার পরেও যখন একটা দেশের মানুষ প্রশ্ন করতে থাকে নির্বাচন কি হবে, তখন বুঝতে হবে যে মানুষ যে সরকারটা বিদ্যমান সরকার আছে আজকে পর্যন্ত, এখন পর্যন্ত সেই সরকারের প্রতি খুব বেশি ভরসা করেনি। তার মুখের কথাকে এবং তার দেহের ভঙ্গির মধ্যে একটা সবসময় ডিফারেন্স খুঁজে পেয়েছে। তার মনোভঙ্গি এবং তার প্রকাশভঙ্গির মধ্যেও বড় একটা ডিফারেন্স খুঁজে পেয়েছে, যে কারণে প্রথমে নির্বাচন হবে তো, তারপর হলো নির্বাচন সুষ্ঠু হবে তো, তারপরে নির্বাচনের দিনে কোনো ঝামেলা হবে কি, তারপর সবচেয়ে বড় যে জিনিসটা গত কয়েকদিন ধরে বাতাসে এবং পত্রিকায় প্রচার আমরা দেখছি, নির্বাচনে এই যে টাকার প্রবাহ, আমরা কালো টাকার এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার, আমরা প্রশাসনিক ব্যবহার, যেটাকে আমরা সবসময় একটা শব্দে ব্যবহার করতাম যে 3M, মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশন। তখন মানি এবং মাসলের প্রভাবটা মোটামুটি ছিলই, কিন্তু সংঘর্ষ অত বেশি হয় নাই। ম্যানিপুলেশনের ব্যাপারে আমাদের একটু ইয়ে ছিল যে আমরা তত্ত্বাবধায়ক সরকার সবসময় চাইতাম এই কারণে যে যেন গভর্নমেন্ট কখনো ম্যানিপুলেট না করে, প্রশাসনিক ম্যানিপুলেশন, পুলিশি ম্যানিপুলেশন এগুলো যেন না হয়। কিন্তু এবার আমরা এর মধ্যেও ছোট ছোট ঘটনা, যখন কালকে রাতে একটু একটু বেরিয়ে আসছিল যে একজন মানুষের তিনি বলছেন তার বার্ষিক আয় 4.5 লাখ টাকা, আর তার ব্যাগে করে নিয়ে যাচ্ছেন 74 লাখ টাকা। তার মানে 18.5 বছরের ইনকাম তিনি ব্যাগে করে বহন করতে পারেন। এই টাকাটা কে কোথায় কিভাবে খরচ করবেন, এগুলো নিয়ে নানা কথাবার্তা কিন্তু ডালপালা মেলতে থাকলো। আবার আর এক জায়গায় দেখা গেল যে স্বেচ্ছাসেবক নেতা, তারও কাছে বেশ কিছু টাকা পয়সা পাওয়া গেল। এই যে টাকা, ব্যাগে করে টাকা, এখন ব্যাগের টাকা কয়টা ধরা পড়েছে, কিন্তু ব্যাগের টাকা পকেটে গিয়েছে কত সেটাও আমরা দেখলাম। ছোট বাচ্চাদেরকে হঠাৎ করে দেখে মনের মধ্যে পিতৃত্ব সুলভ একটা ভালোবাসা জেগে উঠলো যে আহারে আমার বাচ্চারা খেলছে, ওদের র্যাকেট নাই, একদম খসখস করে 1000 টাকার নোট বেরিয়ে যাচ্ছে। কিংবা একজন হকার সারাদিন বিক্রি করতে পারেনি বলে দুঃখে তিনি কাতর হয়ে প্রথমে তিনি কাউকে দোজকের ভয় দেখাচ্ছেন, পরকালের ভয় দেখাচ্ছেন, আবার ইহকালে 1000 নোটও ধরিয়ে দিচ্ছেন। এগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল যে ইলেকশনে কি অন্য কোনো কিছু হতে পারে। সেই তুলনায় নির্বাচনের দিনটা যথেষ্ট শান্তিপূর্ণ ছিল। এই যে এত উদ্বেগের মধ্যেও নির্বাচনের দিনটা শান্তিপূর্ণ ছিল, এবং ভোট গণনা যা হচ্ছে, ভোটের ফলাফল তো আমরা দেখতে পাচ্ছি। এখন আসলে আর কল্পনা শক্তিকে অত বেশি পীড়িত করে লাভ নাই, এখন আমরা পর্যবেক্ষণ করলেই ভালো। অনেক ভেবেছি, এখন আসলে আমরা দেখি ফলাফল কি হলো। দেখি, একদম আমরা দেখতে চাই, এবং সেই দেখার পর্যবেক্ষণটা আসলে কেমন হয়, দিন শেষে সেই ফলাফলটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় সেটি একটু জানতে চাইবো ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ু আপনার মাধ্যমে। আমি একটা প্রেক্ষাপট যদি আপনাকে বলি যে এই নির্বাচন, অর্থাৎ রাজিকুজ্জামান রতনের কথা ধরে, নির্বাচন কি আসলে হবে, একটা সংশয়, একটা দ্বিধা ছিল। যখন নির্বাচনটা ঘনিয়ে আসলো, আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের একটা ডায়নামিক তৈরি করা হলো, সেখানে একটা ধারণা তৈরি করা হলো, এবং সেই ধারণার মাধ্যমে কোনো কোনো দল জিতেও গেল। অনেকে বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে পরিপত্রটি সেখানে তৈরি করা হয়েছিল এবং বাস্তবে যা ঘটলো সেটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান, যেটি ফলাফল হয়তো অনেকটা জায়গা থেকে বলছে। আপনি সেই ফলাফলটাকে কেমনভাবে মূল্যায়ন করছেন এখন পর্যন্ত যা পাওয়া গেল? এবং আরেকটি তথ্য আপনার এটার সাথে যুক্ত করতে চাই, যেটিকে এখন পর্যন্ত বলা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে যেই নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের মধ্যে যে নির্বাচনী সহিংসতা হয়, সেই সহিংসতা মুক্ত, অর্থাৎ নির্বাচনী সহিংসতায় মারা যে যায়, আজকে নির্বাচনে 7 জন মারা গিয়েছেন ভিন্ন ভিন্ন ঘটনায়, কিন্তু নির্বাচনী যে সহিংসতা, সেই সহিংসতার ক্ষেত্রে কেউ মারা যাননি। ফলে এই যখন প্রেক্ষাপটগুলো রয়েছে, আপনি এই নির্বাচনটিকে কেমনভাবে মূল্যায়ন করবেন, বিশেষ করে ফলাফলের ক্ষেত্রে এখন? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে এটা নির্দ্বিধায় স্বীকার করতে হবে, কারণ আমি নিজেও ভোট দিতে গিয়ে সকালবেলায় পর্যবেক্ষণ করলাম যে নির্বাচনে আসলে যে চাপা উত্তেজনাটা ছিল যে বোধহয় কালকে গন্ডগোল হতে পারে, এই কারণে কিন্তু অনেকে ভোট দিতে যাননি। এটা আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে। জি, আমার জানা পরিচিত অনেকেই বলছিলেন যে তাদের শঙ্কার কথা যে বেরোবো, যদি গোলাগুলি মারামারি শুরু হয় তাহলে কি হবে। অর্থাৎ এটা একটা রক্তাক্ত, খুবই ভায়োলেন্ট একটা
ইলেকশন হবে এটা কিন্তু সবার স্পেকুলেশনের মধ্যে ছিল, এবং আমি নিজেও আসলে মনে করেছি যে হয়তো এরকম হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এটা ডু অর ডাই সিচুয়েশনে দুটো রাজনৈতিক দলের পজিশন আমরা দেখছিলাম। ফলে সকালবেলায় আসলে একটু অবাক হওয়ার মতোই যে সেরকমের কোনো উত্তেজনা বা পরিস্থিতি তৈরি হওয়ার মতো যেসব ইন্ডিকেটরগুলো থাকে তার কিছুই দেখলাম না। মানে শান্তিপূর্ণভাবেই ইলেকশন হলো এবং আমি নিজে ভোট কাস্ট করেছি। শুধু আমার একটা বিষয় মনে হয়েছে যে যারা ভোট পরিচালনা করছিলেন তাদের মধ্যে দক্ষতার ঘাটতি আছে, শুধু এইটুকুই আমার আলাদা করে অবজারভেশন। এর বাইরে এই এরকমের একটি সহিংস 1.5 বছর পার করার পর, ইন্টারিম গভর্নমেন্টের সহিংস 1.5 বছর পার করার পর যে একটা অহিংস এরকম নির্বাচন হবে, এইটাই বরঞ্চ খুবই ধারণাগত জায়গা থেকে খুব অ্যাবসার্ড ছিল, কিন্তু সেটাই হয়েছে। এই কৃতিত্বটা আসলে আমি দিতে চাই হচ্ছে ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশন তাদের সমস্ত চেষ্টা দিয়ে এই কাজটা অন্তত অসাধ্যটা সাধন করতে পেরেছেন এখন পর্যন্ত। নির্বাচন আসলে আমরা যদিও নির্বাচনের দিনকে নিয়ে আলোচনা করি সবসময় সবচাইতে বেশি, কিন্তু আমার পার্টিকুলার কনসার্ন হচ্ছে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরের সহিংসতা নিয়ে। নির্বাচনের দিন অনেক ক্ষেত্রেই ধরেন আপনি এরকম খুব শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, দেখানো যায় কোট আনকোট উৎসব মুখর পরিবেশে, যেটা আপনারা মিডিয়াতে খুবই বলেন। জি, তো সেরকম নির্বাচন হওয়ার দাবি করা যায়, কিন্তু ইলেকশনের আগে এবং পরের অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো না। আচ্ছা, আমাদের দেশে সবসময় নির্বাচনের পরবর্তী সহিংসতা অনেক বেশি খুবই ভায়োলেন্ট হয়, এবং সেই সহিংসতার বলি কারা হয় সেটাও হচ্ছে খুবই টার্গেটেড অ্যাটাকগুলো হতে থাকে। পরাজিত যারা হন তারা তো আক্রমণের বিষয়বস্তু লক্ষ্যবস্তুতে পরিণত হনই, এর বাইরেও কিছু কমন টার্গেট থাকে, যেমন ধরেন সংখ্যালঘু সম্প্রদায়, তাদের প্রতি আক্রমণ হওয়া, এই ঘটনাগুলো কিন্তু খুবই পুরাতন, এবং সেটি বিরোধী দলবিহীন, প্রতিদ্বন্দ্বিতাবিহীন আওয়ামী লীগের 3টা ভোটের সময়ও যদি দেখেন, কোনো না কোনোভাবে কিন্তু একটা সহিংসতাও হয় ভোটের পরে, সেটাও কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের উপরেই ঘটেছে। ফলে এই ট্রেন্ডটা এবার আমরা তো রেজাল্ট হয়তো এই প্রোগ্রাম চলতে চলতে রেজাল্টের একটা চেহারা আমরা পেয়ে যাব। জি, তো জানি না এর পরে আসলে কতটুকু কী হবে, এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি আসলে কি, বা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি কি সহিংসতা পরবর্তী সহিংসতাটা ঠেকানোর জন্য। জি, পরবর্তী সহিংসতা ঠেকানোর জন্য, এবং যেটি বলছিলেন একটি শেষ যে 1.5টা বছর সহিংস রাজনৈতিক বন্দোবস্তের পরে যে অহিংস নির্বাচন, সেই অহিংস নির্বাচনের পরের জায়গাটি হচ্ছে যে সংখ্যালঘুদের মধ্যে একটা ভীতিকর অবস্থা থেকেই যায় যে তারা আসলে সেই অহিংস পরিস্থিতির মধ্য দিয়ে তাদের বন্দোবস্তটাও যাবে কিনা, সেটি একটি বড় কনসার্ন বা উদ্বেগের বিষয়, যেটি পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা নিশ্চয়ই ব্যাপারটিকে আমলে নেবেন এবং নজরদারিতে রাখবেন। আমি একটু তৌহিদুল ইসলাম রাসু আপনার কাছে একটু যেতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে প্রচুর গুজব, অপতথ্য ছড়ানো হচ্ছে, বেশ কয়েকদিন ধরে ছড়ানো তো হয়েছিল। আজকে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে পুরনো ভিডিওগুলো 2024-এর কিছু ভিডিও আমরা দেখেছি যে ছড়ানো হয়েছে যে কেন্দ্রে কেন্দ্রে ভোট দিতে পারছেন না অনেক ভোটাররা, সেরকম কিছু নির্বাচন। এবং আমরা দেখেছি যে মহড়া করেছিলেন যৌথ বাহিনী, অর্থাৎ এই নির্বাচনের আগে, সেই ভিডিওগুলো ছাড়া হয়েছে। এই ভিডিওগুলো ছাড়া হয়েছে এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করবার জন্য। নিশ্চয়ই এই ফাইন্ডিংসগুলো আপনাদের আছে, কিভাবে কাউন্টার দিয়েছেন? আমরা গত কয়েকদিন ধরে যে ফ্যাক্ট চেকিংয়ের ক্ষেত্রে দেখছিলাম যে একটা কিন্তু শিফট হয়েছে। শুরুর দিকে ছিল যেটা নির্বাচন যখন তফসিল ঘোষণা করা হয়, এরপরে যে একটা দল আরেকটা দলকে নেতিবাচক বা ইতিবাচকভাবে দেখানোর জন্য যেরকম মিস ইনফরমেশন ছিল, প্লাস বিভিন্ন ধরনের ভুয়া জরিপের ফলাফল আমরা দেখেছি বিভিন্ন ধরনের গবেষণা প্রতিষ্ঠানের বরাতে আর কি। প্লাস আমরা দেখেছি প্রচারণার ক্ষেত্রে ধরেন এআই কন্টেন্ট ব্যবহার করে যে কোন একটা জনসভাকে বাড়িয়ে দেখানো হচ্ছে বা কমিয়ে দেখানো হচ্ছে, এই ধরনের নজিরও। গতকাল সকাল থেকে আমরা যেটা দেখতে পাই যে মানুষের মধ্যে একটা ভীতি তৈরি করার একটা প্রয়াস হিসেবে পুরনো ছবি ভিডিও যেগুলো থাকে, সংঘাতের যে ভিডিওগুলো, সেগুলো হচ্ছে বর্তমানে নতুনভাবে ছড়ানো হচ্ছিল যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, বা নির্বাচন প্রক্রিয়া আসলে নির্বাচন ভোট দিয়ে কী করবেন, নিজের জীবন বাঁচানোর জন্য আসলে বাড়িতেই থাকুন। গতকাল রাত থেকে নতুন একটা ট্রেন্ড আসে, অনেক ধরনের প্রার্থীদের বলা হয় যে তারা নির্বাচন থেকে প্রত্যাহার করছেন বা সরে দাঁড়িয়েছেন। আজকে সকাল থেকে আবার এই ট্রেন্ডটা এরকম দাঁড়িয়েছে, আপনি যেটা বললেন যে যৌথ বাহিনীর মহড়া, নিরাপত্তার যে বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে নতুনভাবে ছড়ানো হচ্ছিল যে ভোট কেন্দ্র দখল করা হয়েছে। অনেক সময় দেখা গেছে 2 বছর আগের একটা ভিডিও, সেটা হচ্ছে নতুনভাবে ছড়ানো হচ্ছে যে লাইক আজকে হচ্ছে ভোট কেন্দ্রে জাল ভোট দিয়েছে বিএনপি বা জামায়াত, এরকমের বিষয়গুলো। ক্ষেত্র বিশেষে আমরা দেখেছি এআই কন্টেন্টের ব্যবহারও, যেটা যশোর 2 আসনে বলা হচ্ছিল ভোট কেন্দ্র
আগে হচ্ছে ভোট দেওয়া হয়ে গেছে আগের রাতে, সো আসলে ভোট দেওয়া আসলে কি করবেন, ভোট দেওয়ার আর দরকার নেই, এরকমের একটা ভুয়া দাবি, যেটা আমরা পরে যাচাই করে দেখি যে এটা আসলে এআই কন্টেন্ট। জি, ক্ষেত্র বিশেষে গণমাধ্যমের ভুয়া ফটোকার্ডও ব্যবহার করা হয়েছে। আমরা দুপুরের দিকে একটা আপনার হচ্ছে তথ্য ছড়িয়ে পড়তে দেখি, যেখানে বলা হচ্ছে বিএনপি হচ্ছে 30 আসন পেয়েছে, জামাত হচ্ছে 63% ভোট পেয়েছে এরকম। কিন্তু আমরা যদি সাধারণ সেন্সে বিচার করি যে 4:30 পর্যন্ত মানে ভোট প্রদান করা হবে, তারপর হচ্ছে এই গণনাগুলো শুরু হবে, কিন্তু তার আগে এরকমের একটা অপতথ্য ছড়ানো হয়। ক্ষেত্র বিশেষে যমুনা টেলিভিশনের ফটোকার্ডও নকল করার একটা নজির আমরা দেখেছি, যেটাতে বলা হচ্ছে যে 39% ভোট পেয়েছে কক্সবাজার এক আসনে হচ্ছে আপনার সালাউদ্দিন, উনি পেয়েছেন হচ্ছে 39%, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উনি পেয়েছেন হচ্ছে 63%। সেগুলো আমরা যাচাই করেছি। পুরো দিন জুড়ে এরকমের একটা বিষয় ছিল, যেটা আপনার সন্ধ্যার পর থেকে আমরা আরও বাড়তে দেখছি, যে বিভিন্ন ধরনের ভুয়া ফলাফলে বলা হচ্ছে কেউ এগিয়ে আছে, কেউ পিছিয়ে আছে। জি, এই ধরনের তথ্যগুলো আমরা আর আরেকটা বিষয় যে এখনো হয়তো ফলাফল তো পুরোপুরি ঘোষণা হয়নি এবং আমরা জানিও না কি হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে এখনো যারা দর্শকরা দেখছেন তাদেরকে আসলে কোন বিষয়ে যাচাই বাছাই করে তারপরে তথ্যগুলো বিশ্বাস করা দরকার, বিশেষ করে এখনো নতুন করে কোনো ফটোকার্ড আসতে পারে কিনা? ব্যাড অ্যাক্টর যদি বলি, বা যারা অপতথ্য ছড়ানোর বিষয়গুলো থাকে, তারা তো আসলে বসে থাকবে না, সামাজিক মাধ্যমে তো তারা অ্যাক্টিভ থাকবেই। আর এখন আমাদের জন্য এটা খুবই ইজি যে কোনো রকমের তথ্য আমরা দিতে পারি, এবং ফটোকার্ড নকল করা আসলে কঠিন কোনো বিষয় নয়। এই ধরনের বিষয়গুলো তো আসতেই পারে। সো ফলাফলের বিষয় হোক বা নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয় থাকুক, সেটা আসলে নির্বাচন কমিশন ওয়েবসাইটে আমাদের খোঁজ রাখা উচিত, এবং তারা যে ধরনের আপনার ফলাফল ঘোষণা করবে অফিসিয়াল আসার পরে বিশ্বাস করা উচিত। আমরা যদি বলি জুলাইয়ের পরে এতদিন অপেক্ষা করেছি একটা নির্বাচনের জন্য, আর কিছুক্ষণ অবশ্যই অপেক্ষা করতে পারি সঠিক একটা ফলাফলের জন্য। জি, আর কিছুক্ষণ অপেক্ষা আমরা করতেই পারি, এবং সেই কাঙ্ক্ষিত নির্বাচন, যে নির্বাচনের কথা আমরা গত 1.5 বছরেরও বেশি সময় ধরে বলছিলাম, যে নির্বাচনকে বলা হচ্ছে যে বিশ্বের জেনজি ড্রিভেন প্রথম নির্বাচন, এবং একই সাথে এই নির্বাচনকে বিবেচনা করা হচ্ছে 1400 শহীদের উপর দাঁড়ানো নির্বাচন, আয়নাঘর থেকে মুক্তি লাভের নির্বাচন। সেই নির্বাচন অবশেষে হলো, ফলাফলের গণনা চলছে। সামান্তা শারমিন, আপনার কাছে জানতে চাই কেমনভাবে দুটো জায়গা থেকে, একটা হচ্ছে এই নির্বাচনের মূল্যায়নটা আপনারা কেমনভাবে করছেন? এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা হওয়ার কথা ছিল না এই সময়টাতে, সেই নির্বাচনটা যখন হচ্ছে, একটি কাঙ্ক্ষিত গণঅভ্যুত্থান মানুষের মধ্যে সৃষ্ট হওয়ার ফলে একটি ক্ষোভ বা আমরা জনরোষ দেখেছি, সেটির পরিপ্রেক্ষিতে এই গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পরে এই নির্বাচন, সেই নির্বাচনটাকে আপনি কেমনভাবে দেখছেন? এখন যে ফলাফলটা দেখছেন সেটির মূল্যায়ন ছোট করে জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার সহ-আলোচক সকলকে সালাম ও শুভেচ্ছা, যারা দেখছেন সকলকে সালাম ও শুভেচ্ছা, একই সাথে নির্বাচনের মোবারকবাদ সকলকে। কারণ আমি নিজেও অনেকবার আশঙ্কা, উৎকণ্ঠা এবং আলামত দেখতে না পাওয়ার অভিযোগ করেছি বিভিন্ন সময়ে, এবং আমার এটার খুবই যৌক্তিক কারণ ছিল, কারণ আমরা কিন্তু আসলে ওই অর্থে মাঠে এবং প্রতিষ্ঠানগুলোতে প্রাতিষ্ঠানিক রিফর্মটা আসলে দেখতে পাই নাই। সো আমি ঠিক রিলাই করতে পারছিলাম না এই জায়গায় যে আমাদের এখানে যে পরিমাণ টেনশনটা ক্রিয়েট হয় যদি বাইনারির মধ্যে আমরা ভোটকে নিয়ে যাই, তখন খুবই ভয়ানক পরিস্থিতি তৈরি হয় দুই দলের বা দুই জোটের নেতাকর্মীদের মধ্যে। তখন এই বিষয়টাকে আসলে পরবর্তীতে কিভাবে আইনশৃঙ্খলা বাহিনী হ্যান্ডেল করবে, যারা অভ্যস্ত হাসিনাকে তোষামোদি করতে। সো এইটা আমার একটা কনসার্ন ছিল। কিন্তু আমি আসলে গতকাল থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, যে এটা গণঅভ্যুত্থান যেমন মানুষের একটা অর্জন, একইভাবে এই ভোটটাও আসলে মানুষের অর্জন বলেই আমি এটাকে দেখব। আচ্ছা, কারণ এই ভোটটা এমন হতো না যদি বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ খুবই ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব না হতো এবং তার গণতান্ত্রিক মত প্রকাশ, রাজনৈতিক মত প্রকাশের জন্য উদ্গ্রীব না হতো। এটা এই রকম দৃশ্যপট শুধু রাজনৈতিক দলের উপর ভরসা করে আপনারা দেখতে পেতেন না। তবে আমরা রাজনৈতিক দলগুলোকে আসলে অপরিপক্কতাই বরঞ্চ শো করতে দেখেছি গত 1.5 বছর, কিন্তু আমাদের দেশের মানুষ খুবই ম্যাচুরিটির পরিচয় দিয়েছে, এবং তাদের আগ্রহের কারণেই আমি বলবো যে গতকাল থেকে, এবং তারা যেভাবে নিজের বাড়িতে ফিরে গেছেন, একদম মোর দেন আমি ঈদের চেয়ে বেশি আমি উদযাপন করতে দেখেছি। সো এইটার মধ্য দিয়ে একে তো এই উদযাপনটাকে যেমন আমি নিজেও অ্যাজ এ ইয়াং পলিটিশিয়ান আমাকে শেখাচ্ছে এই উদযাপন, একই সাথে আমি এটাও মনে রাখছি যে আমরা খুব অল্প কিছুর জন্য আমাদের অনেক বেশি ত্যাগ করতে হয়। আপনি দেখেছেন যে গত 15 বছরে আসলে কি পরিমাণ জেল জুলুম এবং হত্যা, নির্যাতন, দখলের মধ্যের পরেও আসলে আমরা এই আপরাইজিংয়ের মধ্যেও আবার নতুন করে
শহীদ এবং আহতের সংখ্যা আমরা বাড়তে দেখেছি। কিন্তু এত কিছুর পরে আমরা আসলে শুধুমাত্র একটা ভোট এইটা শুধুমাত্র হওয়ার কথা ছিল না, আমরা আরো অনেক কিছু পেতে পারতাম। জি। কিন্তু অনেক কিছুর পরেও আমি বলবো যে এইটা মানুষের অর্জন, এবং এইটুকু পাওয়াটাই, এটা আসলে আমি যতটুকু পলিটিশিয়ানদের ক্রেডিট দিব তার চেয়ে অনেক অনেক বেশি ক্রেডিট হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষ, যারা প্রতিনিয়ত ত্যাগ করেন অর্জনের জন্য। এটা আমি বলবো। আর আমি রাজনৈতিক যে পরিমণ্ডলে এটার যে প্রভাব, এটা নিয়ে যদি বলি, এখানে জামাত একটা মার্জিনালাইজড দল হিসেবে থাকার একটা সম্ভাবনা রয়ে গেছিল, কিন্তু সেটার থেকে তারা উত্তরণ করেছে, এটা অবশ্যই ভালো। এবং একই সাথে বিএনপি এত বছরের জেল জুলুম, এত বছরের মামলা নির্যাতনের পরেও, এটা উভয় দলের ক্ষেত্রেই সত্য, বিএনপির ক্ষেত্রে এত কিছুর পরেও তার দলের ইউনিটি বজায় ছিল, এটা তারা উত্তরণ করতে পেরেছে। আমি বলবো যে এইটা যেই ফলাফল যাই আসুক না, ফলাফল তো আসছে, ফলাফল যাই আসুক, আমি মনে করি যে ভোটের জায়গা থেকে, নির্বাচনের জায়গা থেকে এটা একটা রাজনৈতিক উত্তরণ তো বটেই। জি, আপনার কাছ থেকে শুনছিলাম, এবং আপনার মাধ্যমে আমি যদি একটু সামারিটা টানি যে এই নির্বাচনটা আসলে মানুষের অর্জন, মানুষের অর্জনের একটা উপস্থিতি কিন্তু আমরা আসলে দেখেছি। নির্বাচন কমিশন থেকে দুপুর 2টা পর্যন্ত যে টার্ন আউটের কথা বলা হয়েছে সেটি হচ্ছে 47.91%, এবং সেটির যে পূর্ণ যে অর্থাৎ 4:30টার পরে সেই সংখ্যাটা এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে জানায়নি, সেটি জানালে হয়তো আরও বাড়বে, এবং ধারণা করা হচ্ছে সেটা 55 থেকে 56% হতে পারে। ডক্টর শিবির আহমেদ, আপনার কাছ থেকে জানতে চাই যে মানুষের এই উপস্থিতি এবং অংশগ্রহণ, এবং সামান্তা শারমিনও বলছিলেন এবং আমরা গতকাল দেখছিলাম যে ঈদের আনন্দের মতো একটা বার্তা নিয়ে মানুষ আসলে ঢাকার বাইরে যাচ্ছেন ভোট গ্রহণের প্রক্রিয়ার মধ্যে অংশ নেওয়ার জন্য, সেটিকে আপনি কেমনভাবে মূল্যায়ন করবেন? তার আগে আমি একটু দর্শকদেরকে জানিয়ে রাখি, দর্শক আমাদের কাছ থেকে এই আয়োজন থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছেন তৌহিদুল ইসলাম রাসু, রিসার্চ অফিসার, ডিসমিস ল্যাবের। এছাড়া এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন ডাক্তার শাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9। স্বাগত আপনাকে আমাদের এই বাংলাদেশ ইলেকশনের আয়োজনে। আপনার কাছে আমি ফিরছি একটু পরেই। জি জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার আলোচকদের সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করতে চাই সামান্তা শারমিন আপা যেখানে শেষ করেছেন, যে এটা কিন্তু আমাদের এই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, আমি বলবো যে এই গণ অভ্যুত্থানের শহীদদের অর্জন, আহতদের অর্জন, এবং সর্বোপরি এই সংগ্রামে যারা ভূমিকা রেখেছে জুলাইয়ে, তাদের সবার অর্জন। কারণ আমরা 17 বছর ধরে নির্বাচন দেখিনি, মানে 2014 থেকে পার্টিকুলারলি আমরা নির্বাচন দেখিনি, এবং মানুষের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল, ক্ষোভ ছিল, কষ্ট ছিল যে আমি আমার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারছি না। কে জিতবে কে হারবে তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমি ভোট দিতে পারছি না, বা আমাকে জোর করে ভোটদান থেকে বিরত রাখা হয়েছে। আমি কেন্দ্রে গেলে বলা হচ্ছে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আপনি বাসায় চলে যান, আগের রাতে হয়ে যাচ্ছে, আমিরামি নির্বাচন হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি মানুষের যে আশা আকাঙ্ক্ষার, যে ভোট দেওয়ার যে আশা আকাঙ্ক্ষা তীব্র, সেটার প্রতিফলন হয়েছে, এবং মানুষ যে আনন্দ করে ঈদের মতো করে গ্রামের বাড়িতে গিয়েছে ভোট দেওয়ার জন্য, সেটা হয়েছে। এবং ভোটের পার্সেন্টেজেও আপনি যদি দেখেন যে অ্যারাউন্ড 55% বা 55 to 60% যদি ভোটার টার্ন আউট হয়, আমি বলবো এটা স্ট্যান্ডার্ড ভোটার টার্ন আউট। আমরা যদি আমাদের আগের নির্বাচনগুলোর সাথে কম্পেয়ার করি, 91, 96 বা 2001, 2008-এর, তো সেই দিক থেকে আমি মনে করি যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে একটা নির্বাচন হলো। এবং তুলনামূলক আমরা যদি আগের নির্বাচনগুলোর সাথে তুলনা করি, তাহলে খুবই কম সহিংসতায় নির্বাচন হচ্ছে। যদিও কিছু সহিংসতা হয়েছে নানান জায়গায়, হাতিয়ায় হান্নান মাসুদ অভিযোগ করেছেন তার বাইকে আহত করা হয়েছে, ঢাকা 8-এ নাসিরুদ্দিন পাটোয়ারির উপর আক্রমণ করা হয়েছে, যদিও সেটা সেনাবাহিনী গিয়ে পরবর্তীতে উদ্ধার করেছেন এবং ব্যবস্থা নিয়েছেন। এরকম আরও কিছু জায়গায় হয়েছে, কিছু জায়গায় ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শেরপুরে, তারপরে কুমিল্লা 10-এ লালমাইতে বিপিনুর অভিযোগ করেছিলেন ওনার আসনে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। যদিও এগুলো হয়তো আমরা মেজর কোনো ঘটনা দেখিনি, এই অর্থে যে কেউ নির্বাচনী সংঘাতে খুন হয়। কিছুদিন আগে শেরপুরে একটা ঘটনা ঘটেছে, একজন খুন হয়েছেন নির্বাচনে। একজন খুন হলেও সেটা একটা সিগনিফিক্যান্ট ঘটনা, যে এই নির্বাচন আয়োজন করতে গিয়ে, ক্যাম্পেইন করতে গিয়ে বিবাদমান দলগুলোর মধ্যে খুন হয়েছে, এ ধরনের ঘটনা। কিন্তু তুলনামূলক আমি বলবো অন্যান্য নির্বাচনগুলোর তুলনায় এটা একটা অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত এবং কম সহিংসতার একটা নির্বাচন হয়েছে। তো আমি মনে করি এটা
আমাদের যে গণতান্ত্রিক উত্তরণ এটার পথে একটা মাইলস্টোন হবে। আমরা অতীতের যে রাজনৈতিক চর্চা সেটা থেকে বের হয়ে একটা নতুন রাজনীতির দিকে আমরা পদার্পণ করছি, যে নির্বাচন সহিংসতা মুক্ত হতে পারে বা এরকম অংশগ্রহণমূলক হতে পারে। আমরা ভবিষ্যতে যদি এটাকে আরো জিরোতে নিয়ে আসতে পারি, যেমন নির্বাচন আগে কিছু সহিংসতা হয়েছে নারীদের উপরে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইনে, তো এই ধরনের সহিংসতাগুলো যদি জিরোতে চলে যায় তাহলে আমরা মনে করি এটা আরো পার্টিসিপেটরি হবে, সুন্দর হবে, আমাদের গণতান্ত্রিক উত্তরণটা ভালো হবে। একদমই তাই। গণতান্ত্রিক সেই যাত্রায় যাওয়ার জন্য সহিংসতা ছাড়া অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনটা আসলে আমরা দেখতে চাই, এবং সেই নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন ঈদ মোবারক। ডক্টর সায়ন্ত, আমি আপনার কাছে ফিরতে চাই। প্রধান উপদেষ্টা বলেছেন ঈদ মোবারক, নিশ্চয়ই শুনেছেন। এবং প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে। ফলে গণতন্ত্রায়নের যে ট্রেনে উঠে গেছে বাংলাদেশ, সেটিকে আপনি কেমনভাবে মূল্যায়ন করবেন আজকে নির্বাচন দেখার পরে, এবং একই সাথে ফলাফলটাও নিশ্চয়ই আপনি হালনাগাদ যে ফলাফলটা রয়েছে, তথ্যটা রয়েছে, সেটিও আপনি অবগত রয়েছেন। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনায় যারা আছেন সবার জন্য এবং যারা শুনছেন শুভেচ্ছা থাকলো। প্রধান উপদেষ্টা সম্ভবত আমাদের মতো সাধারণ মানুষদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে ঈদ মুবারক বলেছেন, কারণ গত কয়েকদিন ধরে নির্বাচন নিয়ে যারা হতাশা ছড়াচ্ছিলেন এবং কেউ কেউ এরকম বলছিলেন যে ভূমিধস বিজয় নিয়ে ক্ষমতায় আসবেন কিংবা এই হবে ওই হবে, তখন আমরা এটা তাদের সঙ্গে দেখা হলে আমরা ঈদ মুবারক বলে শুভেচ্ছা বিনিময় করছিলাম গত এক সপ্তাহ ধরেই। তো সেই হিসেবে এটা একটা ঈদের উৎসবই ছিল। বিশেষ করে ঢাকা শহর থেকে যখন ট্রেন, লঞ্চ, বাস ভর্তি মানুষ গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল ছাদে চড়ে স্লোগান দিতে দিতে, এইটা বাংলাদেশে ঈদ ছাড়া অন্য কোনো উপলক্ষে আমরা এর আগে দেখিনি। সুতরাং এটা আবার সামনে ঈদও আছে, এই যে এটার পরেই রোজা, তারপরে ঈদ, সুতরাং ঈদ মোবারক বলা যেতেই পারে। নির্বাচনটা মোটামুটি সর্বশেষ যে বিচারে নির্বাচনটা ভালো হয়েছে এবং নির্বাচনটা এতখানি মানে ভালো হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে সব পক্ষের কাছে। আমার মনে হয় যে এই সরকারের গত 18 মাসের যে খুচরা পাপগুলি আছে সেই পাপটা এই নির্বাচন দ্বারা খানিকটা তারা মোচন করেছেন। শেষ ভালো যার সব ভালো তার, এরকম একটা বিষয় আছে না? ফলে অন্তত সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন দিতে পেরেছেন, যেখানে পরাজিত পক্ষরা পরাজিত হয়েও বিজয়ীকে অভিনন্দন জানানোর রেওয়াজটা শুরু হয়েছে। জামাতের প্রার্থী শিশির মনিরকে ফেসবুকে দেখলাম, তিনি তার বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। এখন এই ব্যক্তি থেকে এটা দলে প্রসারিত হোক এবং দল হিসেবে যারা দল তো সব দল যারা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে প্রধান দুই জোটই বিজয়ী। একজন সরকার পরিচালনার জন্য বিজয়ী, একজন বিরোধী দলে বসবার জন্য বিজয়ী, কেউ তো পরাজিত না। জাতীয় সংসদটাকে এর আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সার্কাসের সাইকেলের মতো এক চাকার সাইকেল জাতীয় সংসদে, কিন্তু সংসদ তো আসলে এক চাকায় চলে না, সাইকেল 2 চাকা লাগে সুন্দরভাবে চলতে হলে, এবং জাতীয় সংসদটা হতে হয় 2 চাকার সাইকেলের মতো, যেখানে সরকারি দল একটা চাকা এবং বিরোধী দল আর একটা চাকা, 2টা চাকা সমান তালে অ্যাক্টিভলি ঘুরলেই সংসদ কার্যকর হয়। সংসদ কার্যকর হলে দেশ কার্যকর হয়, গণতন্ত্র কার্যকর থাকে। সেই রকমভাবে এখন উভয় পক্ষ যার যার পজিশন মেনে নিয়ে যা যা ভুল ত্রুটি হয়েছে সেই জন্য নিজেরা যদি একটু শর্মিন্দা হন, একটু লজ্জা শরম যদি একটু নিজেদের সঙ্গে যুক্ত করেন যে আমরা নির্বাচন করতে গিয়ে যা করেছি এটা ঠিক হয় নাই, একে অপরের প্রতি অগ্রহণযোগ্য যেসব অভিযোগ বা শব্দ প্রয়োগ করেছি সেগুলো ঠিক হয় নাই, আমরা দুর্নীতি মুক্ত করতে চেয়ে 5 বছরের জন্য যে ম্যান্ডেট নিব সেই ম্যান্ডেটটাকে টাকা দিয়ে কিনতে চেয়ে যে দুর্নীতি করেছি, এর থেকে বড় দুর্নীতি আর হয় না। এটার জন্য যদি লজ্জিত হন এবং মনে করেন যে এটা আমাদের ভুল হয়েছে, ভবিষ্যতে আমরা কেউ আর এরকম করব না, আমরা তো একটা বেটার বাংলাদেশ চাই, বেটার পলিটিক্স চাই, বেটার হিউম্যান রাইটস সিচুয়েশন চাই, বেটার ডেমোক্রেসি চাই। তো এই সব মিলিয়ে টিলে এই রাজনৈতিক দলগুলো যত গালমন্দই করি যাই করি তাদের উপর নির্ভর করে দেশ এগিয়ে নিতে হবে। বারবার হোঁচট খেলে, এরকম গণতন্ত্র হোঁচট খেলে দেশ পিছিয়ে যায়। যদি এই গণ অভ্যুত্থানের পরও এই উপলব্ধি রাজনৈতিক দলগুলোর না আসে এবং সংশোধন না হয়, তাহলে এই দেশ নিয়ে আমরা আরও হতাশ হয়ে পড়ব। জেনজিরা বারবার রক্ত দিতে আসবে না, আমরাও এরকম একবার 16 বছর গেছে আর একবার 20 বছর যাবে, এরকম আমরা পরাধীনতার মধ্যে থাকতে হবে, সেটা আমরা আর চাই না। সেটার ক্ষেত্রটা তৈরি হয়েছে, শুরুটা হয়েছে, আমরা ভালোটা এগিয়ে নিয়ে যেতে চাই। যে ভালোটার আসলে প্রভাবটা পড়া দরকার হচ্ছে সংসদে,
সেখানে আলোচনার মাধ্যমে দেশের জনগণের পক্ষে আসলে কথা বলবার জন্য আসলে, এবং দিন শেষে মানুষের যে জয় সেটি আসলে খুব দরকার। আমরা থাকছি আলোচনায়। দর্শক আরেকটু জানিয়ে রাখি, আমাদের সাথে সংযুক্ত রয়েছেন মিরাজ আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, ডিজিটালি রাইট। মিরাজ আহমেদ চৌধুরী, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনি থাকুন আমাদের সাথে। আমরা আপনার সাথেও আরও বেশ কয়েকটা বিষয়ে আলোচনা করব। এই মুহূর্তে ফলাফলের সবশেষ তথ্য নিয়ে আপনাদের সাথে রয়েছি। একটু হালনাগাদ তথ্যটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে 112টি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে এসেছে, যার মধ্যে বিএনপি পেয়েছে 85টি আসন, জামাত এবং জামাত জোট হচ্ছে 26 এবং অন্যান্য স্বতন্ত্র বা অন্যান্য যারা রয়েছেন তারা একটি আসন পেয়েছেন এখন পর্যন্ত। আমাদের সাথে ছিলেন মিরাজ আহমেদ চৌধুরী। যখন বিরতিতে যাচ্ছিলাম তার আগে তার সাথে কথা বলছিলাম। মিরাজ আহমেদ চৌধুরী, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সারাদিনই আমরা আসলে নানান ধরনের গুজব, অপতথ্য, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ এবং ডিপ ফেকের মধ্যে ছিলাম। এর মধ্যে আসলে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, কতটা কাউন্টার দেওয়া সম্ভব হয়েছে? এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যদি একটু মানুষের সচেতনতার পরিমাণটা একটু জানতে চাই আপনার মাধ্যমে, সেটি আসলে কতটুকু, কত পরিসরে সেটি ব্যাপ্তিটা বেড়েছে, একটু জানাবেন আমাদের। ধন্যবাদ রেজা, এখানে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য। আশা করি আমাকে সঠিকভাবে শুনতে পাচ্ছেন। জি। তো এবার যেই অপতথ্যের কথা বলছেন বা মিথ্যা তথ্যের কথা বলছেন, এটা একেবারেই প্রত্যাশিত ছিল। প্রত্যাশিত ছিল এই কারণে যে আপনি যদি আগের কথা চিন্তা করেন, 2024-এর আগের কথা, তখন ধরেন ডিজিটাল নিরাপত্তা আইন ছিল, সাইবার নিরাপত্তা আইন ছিল, অনলাইনে মত প্রকাশের যারা যদি ভিন্ন মতের উপর এক ধরনের নিপীড়ন ছিল এই আইনের কারণে, কাজে এক পক্ষ অনেক বেশি কথা বলতে পারতো, আরেক পক্ষ কম বলতে পারতো। এটা ডিসইনফরমেশনের ক্ষেত্রে প্রভাব ছিল, এক পক্ষের পক্ষ থেকে বেশি ছড়ানো হতো, অন্য পক্ষ থেকে হয়তো কম ছড়ানো হতো। তো এখন 5 আগস্টের পরে যেটা হয়েছে যে এখন অনলাইনে সবার প্রেজেন্স আছে, সবাই খুব লাউড, এবং লাউড হওয়ার পাশাপাশি যারা যে পক্ষ নির্বাচনে অংশ নিয়েছে তারা যেমন আছেন, যারা অংশ নিচ্ছেন না বা নেননি তাদেরও আছেন, এবং সবাই মিলে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, আক্রমণ, পাল্টা আক্রমণ এবং প্রতিদ্বন্দ্বিতা সব মিলে অপতথ্যের ক্ষেত্রটা তৈরি হয়েছে এবং আগের চেয়ে অনেক বেশি বড় হয়েছে, যেটা আমরা এই নির্বাচনে দেখতে পেয়েছি। এবং এটা এরকম আশঙ্কাটা আরো আগে থেকেই ছিল। এটা নিয়ে আমরা একটা গবেষণা করেছিলাম, যেটার ফলাফল আমরা প্রকাশও করেছিলাম যে ঝুঁকিগুলো কোথায় এবং কেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে হ্যাঁ, এটার পরিসরটা বড় হয়েছে দুইটা কারণে। একটা প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা এবং আরো বেশি উন্মুক্ত হওয়া অনলাইন পরিসর হয়তো আগের চেয়ে। আরেকটা বড় কারণ হচ্ছে প্রযুক্তির সহজলভ্যতা, যেটা আপনি এর কথা বলছিলেন। প্রযুক্তির সহজলভ্যতার কারণে এখন কন্টেন্ট প্রোডাকশন থেকে ডিস্ট্রিবিউশন সহজ হয়েছে এবং অনেক ব্যাপকভাবে করা যাচ্ছে। এটা যে শুধু মানে প্রচারণা, বিনোদন এই ধরনের কাজে ব্যবহার হচ্ছে তা না, এটাকে আমরা অপপ্রচারের কাজেও ব্যবহার হতে দেখেছি এবং এই নির্বাচনেও সেটা হয়েছে। এটা হলো ব্যাপকতার একটা বড় কারণ। এবং একই সাথে আমাদের ইন্টারনেটের অ্যাক্সেস বেড়েছে, যে কারণে একটা তরুণ প্রজন্ম অনেক বেশি ইন্টারনেট ব্যবহার করছে, ডিভাইসের ব্যবহার বেড়েছে, এই সব কিছু এখানে ভূমিকা রেখেছে। আরেকটা যেটা ভূমিকা রেখেছে সেটা হচ্ছে বিভক্তি, পোলারাইজেশন আপনি যদি বলেন, সেটা হচ্ছে রাজনৈতিক পোলারাইজেশনটা এমন একটা জায়গায় গিয়ে ঠেকেছে, সেখানে আপনার সামাজিক মাধ্যমের অ্যালগোরিদম যেগুলো আছে সেগুলো আসলে যত বেশি আপনি বিভক্তিমূলক কথা বলবেন, বিদ্বেষমূলক কথা বলবেন, অনেক ক্ষেত্রে সেগুলোকে আরো বেশি ছড়াতে সাহায্য করে এবং সেগুলোই আপনার আসলে অ্যাটেনশন মানুষের সিক করে। এটাকে অ্যাটেনশন ইকোনমি বলে। এই যে অ্যাটেনশন সিক করা এবং অ্যালগোরিদমিক প্রভাব, এটাও এখানে যুক্ত ছিল। তো সবকিছু মিলে আসলে যেই অপতথ্যের আমরা গত কয়েকদিন ধরে যেই রাইজটা দেখছি বা গত কয়েক মাস ধরে যেটা শার্পলি বাড়ছিল, সেটার একটা পিক আমরা দেখলাম আসলে ভোটের আগের রাতে। তবে সচেতনতা, আমার মনে হয় সচেতনতা আগের চেয়ে বেড়েছে, কারণ এবারের নির্বাচনে অপতথ্যের ঝুঁকি নিয়ে যত কথা হয়েছে আমার মনে হয় না আগে কখনো অতটা হয়েছে, যে কারণে এবার এক ধরনের সচেতনতাও ছিল। জি, আপনার মাধ্যমে সেই তথ্যগুলো জানাচ্ছিলাম দর্শকদেরও। মিরাজ আহমেদ চৌধুরী থাকুন, আমরা নিশ্চয়ই আরও একবার আপনার কাছে আসার চেষ্টা করব। আমি একটু মাসুদ কামাল আপনার কাছে ফিরতে চাই। আমি দুটি আসলে তথ্য আপনাকে এই মুহূর্তে জানাতে চাই। সেটি হচ্ছে গণমাধ্যমে বিএনপির চেয়ারম্যান তিনি বলেছিলেন, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, বিতর্কহীন হয়, তাহলে তার দল ফলাফল মেনে নেবে। জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সন্ত্রাস ও দখলমুক্ত, সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটাই তাদের প্রত্যাশা। এই ভোট
ভোটের মাধ্যমে এমন সরকার গঠন হোক যা কোনো ব্যক্তি পরিবার দলের হবে না, যা হবে 18 কোটি মানুষের। তারা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। ভোট যদি নিরপেক্ষ গ্রহণযোগ্য হয় তারা সেই ফলাফল মেনে নেবেন। অন্যদেরও তা মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রের সৌন্দর্য নিয়ে আমরা যখন কথা বলছিলাম, ডক্টর সায়ন্ত একটু আগে বলছিলেন যে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানোর যে প্রক্রিয়া বা কার্যক্রম সেটি শুরু হয়েছে শিশিরমণি। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন তিনি হেরে যাওয়ার পর যিনি জয়ী হয়েছেন তাকে অভিনন্দন জানিয়ে। এবং আমরা দুই দলের প্রধানের আসলে মন্তব্যটি শুনছিলাম, গণমাধ্যমে তারা আলাদা আলাদাভাবে কথা বলছিলেন। আসলেই কি এই সৌন্দর্য, এই সংস্কৃতি, এই চর্চাটা করাটা কঠিন যারাই পরাজিত হোক কিংবা জয়ী হোক? দেখেন, এটা কঠিন কি সহজ বলা বড় কঠিন এই কারণে যে যদি দুই দলের মধ্যে পার্থক্যটা খুব কম হতো না, জি, তাহলে অন্য কথা শুনতেন। দুই দলের মধ্যে পার্থক্যটা এত বেশি, এখন আর এই ভদ্র হওয়া ছাড়া তো কোনো উপায় নাই। আচ্ছা, মানে এখানে অভদ্র হয়ে আপনি কী করবেন? তো এখন পার্থক্যটা অনেক না, আপনি ভেবে দেখেন। কিন্তু আমাদের আসলে কালচারটা বড় কঠিন, বুঝছেন? আমাদের এই কালচারে আমরা দেখেন 91-এ আমার জীবনে দেখা সেরা নির্বাচন হয়েছে 91-এ, কিন্তু ওরা তো শেখ হাসিনা পছন্দ হয় নাই। উনি বলছেন ওটা সূক্ষ্ম কারচুপি হয়েছে। মানে সূক্ষ্ম কারচুপি হয়েছে বলার মাধ্যমে উনি কিন্তু কেবল যারা নির্বাচনটা পরিচালনা করছেন তাদেরকেই কিন্তু মানে তাদের প্রতি উনি অনাস্থা জ্ঞাপন করেন নাই। যারা ভোট দিয়েছেন তাদেরকে উনি অসম্মান করেছেন কিন্তু আসলে অন্যভাবে দেখলে পরে। তো 96 খালেদা জিয়া বলছে স্থূল কারচুপি হয়েছে। তো আমাদের এখানে নির্বাচনের পরাজয় মেনে নেওয়ার ঐতিহ্য এবং সংস্কৃতি খুব কমন না, কাজেই অথচ এটা কমন হতে পারতো। কারণ আনকমন এই যে স্থূল সূক্ষ্ম এগুলো বলে কি তারা কি নির্বাচনের ফলকে চেঞ্জ করতে পারছে? পারে নাই। নির্বাচনের ফল কিন্তু চেঞ্জ হয় নাই, মাঝখান দিয়ে তাদের যে মনের যে সংকীর্ণতা এটা প্রকাশিত হয়েছে। ডক্টর কামাল হোসেন হারুনুর রশিদ মোল্লার কাছে হাইরে বলছে যে আমি পরাজয় স্বীকার করে নিলাম, সে হারুন মোল্লাকে অভিনন্দন জানাইছে। এই অপরাধে তাকে দল ত্যাগ করতেছে কদিন পরে। আমরা তো এগুলো দেখেছি ভাই। তো এখন সবারই জ্ঞান প্রাপ্তি হয়েছে, সবাই আধুনিক জগতের সঙ্গে যোগাযোগ বাড়ছে, কেউ থাইকে আসছে, কেউ মানে অনলাইনে দেখতেছে। এখন ওনারা যদি এটা করেন আমাদের জন্য এটা তো আনন্দের খবর। আমরা এই আনন্দ নিয়মিত পেতে চাই। এবং এর প্রভাব অলরেডি শুরু বোধ হয়েছে। শিশিরমণি সাহেবকে দেখলাম যে উনি মানে অভিনন্দন জানাইছেন, তো এটা ভালো। এখন আমি গোলাম পরোয়ারের কাছ থেকে পাওয়ার অপেক্ষায় আছি, দেখি উনিও কি বলেন। তো এগুলো তো ভালো, মানে আমরা কিন্তু এটা চাই। আমরা মনে করি কি যে আপনি যখন পরাজয়টা স্বীকার করে নেন, এখানে কিন্তু আপনার মনের ঔদার্য আপনি প্রকাশ করলেন না। আপনি যে ভোটার আপনাকে ভোট দিয়েছে আপনি তাকে সম্মান করলেন, এবং আপনি নিজের আত্মোপলব্ধি, আপনি যখন বলবেন যে নির্বাচন ঠিক হয় নাই তখন কিন্তু আপনি একটা ভুলের উপরেও কিন্তু ধরে বসে আছেন, গর্তমি করতেছেন। যখনই আপনি স্বীকার করলেন তখনই আপনি উপলব্ধি করবেন তাহলে আমি কেন 2টা ভোট কম পাইলাম, এই ভোটাররা 2জন লোক আমাকে কেন কম পছন্দ করলো। এই যে আপনার চিন্তাটা, যখন এই চিন্তাটা আপনি মনের মধ্যে মানে ধারণ করবেন, লালন করবেন, তখনই আমরা বুঝবো যে আমরা আসলে সামনের দিকে যাচ্ছি। নতুবা নয়, নতুবা আপনি সারাক্ষণ এক জায়গায় স্থির হয়ে আছেন। তো স্থির থাকলে কি হবে? নদী তো চলমান নদীতে হয় আপনাকে সামনের দিকে এগোতে হবে, নয় আপনাকে ডুবে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের এখানে, হয় সামনের দিকে এগোতে হবে, না হয় ডুবে যেতে হবে। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনার কাছে ফিরতে চাই যে এই যে অভিনন্দন জানানোর যে চর্চাটাকে আপনি আসলে কতটুকু মূল্যায়ন করতে চান এবং সেটি আসলে কি কারণে প্রয়োজন? যখন আমরা বলছিলাম যে একটি কার্যকরী সংসদ ব্যবস্থা নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে এবং গণতান্ত্রিক ব্যবস্থার জন্য খুবই দরকার। দেখুন, মাসুদ কামাল ভাই তো একরকমভাবে বললেন, এটার প্রয়োজনীয়তা আপনি যদি বুঝতে হবে অন্য একটা জায়গাতে। আপনি জামাতের মতো একটি দল, যে দলটি 2 বছর আগেও হচ্ছে নিষিদ্ধ একটি রাজনৈতিক দল ছিল, যাদের কোনো রাজনীতি করার এখতিয়ারই ছিল না, তাদের আমরা আজকে 11:37 সময় আপনি যে রেজাল্ট জানালেন তাতে দেখা যাচ্ছে তারা 26টি আসনে জয়লাভ করেছে। 26টি আসনও তো আসলে অনেক বেশি তাদের জন্য। তারা 3-4টা আসন 32টা হয়ে গেছে আপ টু ডেট। তো বিএনপি 96, জামাতের এখন 32টি। এগুলো তো হচ্ছে আসলে অ্যাবসার্ড কতগুলো সংখ্যা আপনি যদি আগের অবস্থা চিন্তা করেন। জামাত সম্ভবত 91-এ সর্বোচ্চ তাদের সিট পেয়েছিল 18টা, সেটাও জোটের মাধ্যমে। মানে আমি যদি জোটের মাধ্যমে 18টা ভোটকেও যদি আমরা সর্বোচ্চ আসন হিসেবে চিন্তা করি, তাহলে এখন দেখেন যে তারা এখনও জোটের মাধ্যমে আসছে, কিন্তু তারপরও
সংখ্যাটা যদি 32 হয় এবং এটা অবভিয়াসলি আমরা ধরেই নিচ্ছি যে আরও বাড়বে, আমাদের যে স্পেকুলেশন এবং যা রেট দেখছি তাতে সংখ্যাটা নিশ্চয়ই আরও বাড়বে। জি। এই যে বাড়ার পরে তাদের আসলে পজিশনটা কি হচ্ছে রাজনৈতিকভাবে? তারা তো বিরোধী দল, তাহলে তারা বিরোধী দল হয়ে যদি ধরেন শ্যাডো গভর্নমেন্ট পরিচালনা করতে চায়, তাদের যদি সেই অ্যাটিচিউডটা যদি থাকে পিওরলি আসলে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে তারা ঢুকতে চায়, তাহলে এই শিষ্টাচারের সংস্কৃতির মধ্যে ঢোকা ছাড়া বিকল্প কি? এর বাইরে তো অন্য কোনো বিকল্পও দেখি না আমি, কারণ আপনার দিস ইজ অবভিয়াস। এখন হচ্ছে যেই উগ্রতা দেখাবে, যে হচ্ছে অন্যরকম দেখাবে, সেটা হাতে নাতে তারা ফলটা পাবে। কারণ আপনি দেখেন যারা ভোটার, যে মূল ডিসিশন মেকারটা কারা, ডিসিশন যারা মেক করলো তারা কিন্তু গত 3টে টার্মে ভোট দিতে পারেনি, নাম্বার 1। নাম্বার 2 হলো হচ্ছে আপনার যারা যেই যুবকরা, যে তরুণরা এখন ভোট দিল, তারাও কিন্তু নতুন ভোটার হয়েছে। আমি আপনার কাছ থেকে শুনবো, এই মুহূর্তে গণমাধ্যমে কথা বলছে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, আমরা সরাসরি যেতে চাই তার বক্তব্যে। রিটার্নিং অফিসার আছেন, তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। তা আমরা বুঝতে পারছি না এটা কেন। মাঝখানে আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেইটা দেওয়া হলো, মাঝখান থেকে উদাও হয়ে গেল, আবার নাই। আমাদের লোকদেরকে বসিয়ে রাখা হলো দীর্ঘ সময়। এই একটু আগে ওনারা একদম প্রথম পর্যায়ে 10টা 12টা কেন্দ্রের যে ফলাফল সেগুলা ঘোষণা করা শুরু করেছে, সেটা আবার বেসরকারি। তো আমরা সব মিলেই এখন আপনাদের সামনে পূর্ণাঙ্গ কোনো বক্তব্য দিতে পারছি না বলে আমরা দুঃখিত। আমরা দিব ইনশাল্লাহ, আমরা আবার বসবো, আমাদের মধ্যে আমরা এগুলা নিয়ে বিশ্লেষণ করব। আমাদেরও কোনো ত্রুটি ঘাটতি থাকে সেটাও আমরা দেখব। আবার যদি সামগ্রিক কোনো বড় ত্রুটি ঘাটতি হয় তাকে সেটাও আমরা আনবো। আমরা আগেই বলেছি ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করব না, এবং পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না। আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয়, তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচনও হয় না, কোনো রাজনীতি হয় না। আপনি যাবেন মানুষের কাছে আপনার বক্তব্য নিয়ে, মানুষ যেভাবে গ্রহণ করবে, যতটুকু গ্রহণ করবে, তাকে আপনার অভিনন্দন জানানো উচিত। আমরা দেশবাসীকে যতটুকুই তারা আমাদেরকে সহযোগিতা করেছেন, এর জন্য আমরা গভীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আর আমরা আশা করছি যে খুব দ্রুতই সরকার তার অফিসিয়াল রেজাল্ট পাবলিশ করার সাথে সাথে আমরা আবার আপনাদেরকে কষ্ট দেব। তখন আমরা আমাদের চূড়ান্ত দৃষ্টিভঙ্গি জাতিকেও জানিয়ে দেব। আরও একবার একটু জানিয়ে দিতে চাই, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল 129টি আসনের আমরা পেয়েছি, যার মধ্যে বিএনপি পেয়েছে 96টি, জামাত জোটের আসন রয়েছে 32টি এবং স্বতন্ত্র এবং অন্যান্য রয়েছে 1টি। আমি একটু রাজিকুজ্জামান রতন আপনার কাছে ফিরতে চাই। এই নির্বাচন ঘিরে অনেক ধরনের প্রত্যাশার কথা ছিল। একটি প্রত্যাশা ছিল সংস্কার, এবং সেই সংস্কার বাস্তবায়নে হ্যাঁ ভোটের জরুরিটা ছিল। এখন পর্যন্ত যদিও নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে হ্যাঁ ভোটের ফলাফলটা একত্রে জানাবেন, তারা এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য আমাদের কাছে নেই। আপনি কি প্রত্যাশা করছেন, ছোট করে জানবো? প্রত্যাশার বড় কথা না, পদক্ষেপ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে, তাতে হ্যাঁ ভোট বিজয়ী হবে। কিন্তু অনেকের ক্ষেত্রে এটা বিবেচনা ছিল যে হ্যাঁ ভোট কি আসলেই না ভোট, হ্যাঁ ভোট, এগুলো আসলে খুব প্রয়োজনীয় ছিল। আনুসার একটা কথা বলেছিলেন, যদি আর একটা অপশন থাকতো হ্যাঁ, না এবং বুঝি না, তাহলে বুঝি নাটা বিজয়ী হতো। তারপরেও একটা হলো, কারণ আমরা দেখলাম ওই ব্যালটেও যেভাবে ছিল যে হাতে টিক দেওয়া ছিল, নাতে ক্রস দেওয়া ছিল, ফলে মানুষ প্রথমেই কনফিউজ হয়ে যাবে কিনা। আর সবচেয়ে বড় কথা, এটা একটা মাইন্ডসেট করে নিয়েই গিয়েছিলেন। কেউ বলেছে আমরা হাতেই ভোট দেবো, কেউ বলছে আমরা নাতে ভোট দেবো। ফলে এটাতে কিছু আসবে যাবে না, দুটো কারণে আসবে যাবে না। কেউ কেউ দুইটাতে দেওয়ার জন্য গেছে। এটাতে খুব একটা আসবে যাবে না, কারণ যেহেতু গণভোটের খুব আইনি বাধ্যবাধকতা নেই। এটা একটা ধরেন জনসম্মতির বা গণসম্মতির একটা ব্যাপার আছে, যে কারণে আমরা আমাদের বাসদের পক্ষ থেকে প্রথমে বলেছিলাম একটা অপ্রয়োজনীয় জিনিসকে কাঁধের উপর চাপিয়ে দিয়ে প্রয়োজনীয় বানানো হয়েছে, এবং এটা একটা গণভোটের গণবিড়ম্বনা হবে। এখন ধরুন আগামীতে বিএনপি যদি নির্বাচনে জিতে যায়, হ্যাঁ, বিএনপি বলবে আমার তো অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল, তাহলে আমি কী করবো? জি, তো সে তো বিজয়ী, কিন্তু তার নোট অফ ডিসেন্ট সহ বিজয়ী। তখন কি বাধ্য করা যাবে বিএনপি কিছু করার জন্য? ফলে এই কারণে আমার কাছে মনে হয় যে এটা আমাদের কাছে অপ্রাসঙ্গিক মনে হয়েছিল, অপ্রয়োজনীয় মনে হয়েছিল। এখন এই ফলাফলের পরে এটা আসলে অকার্যকর একটা বিষয় হয়ে যাবে। সেক্ষেত্রে বিরোধী দল যারা থাকবে তারা আসলে কি ধরনের চাপ প্রয়োগ করতে পারেন সেটি নিয়ে বিতর্ক করবেন, এইটুকুই হবে। জি, সংসদে গেলে বিতর্ক করবেন, ফলে সংসদটা কার্যকর হওয়া জরুরি। তবে এই মুহূর্তে দর্শক, আমরা আমাদের বাংলাদেশ ইলেকশনের আয়োজনের এই ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। ফিরবো পরের ঘন্টায়, থাকুন আমাদের সাথেই।